ফৌজদারি মোকদ্দমায় জেরা এবং জবানবন্দি। দেওয়ানি মোকদ্দমায় দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। বহুল প্রচলিত যে মামলাগুলো এখন আমরা সেশন কোর্টে করে থাকি সেটা হচ্ছে চেক ডিজাইনার কেস। তো স্বাভাবিকভাবে মানুষ সেটাকে চেকের মামলা বলে। তো ফৌজদারি মোকদ্দমায় জেরা এবং জবানবন্দিতে চেকের মামলায় জেরায় যদি ঠিকমতো ডিফেন্স নেওয়া যায় তাহলে বাদীর একটি ভালো মামলা থাকা অবস্থায়ও বাদী চেকের মামলা হেরে যায়। আসুন তাহলে দেখি কী বিষয়গুলো ডিফেন্স নিতে হবে। ডিপোজিশন হচ্ছে যেটাকে বাংলায় বলি জবানবন্দি, আর ক্রস এক্সামিনেশন সেটা হচ্ছে জেরা। তো জেরার মূল বিষয়বস্তু হচ্ছে বাদীর সাক্ষীকে দুর্বল করে দেওয়া। যে ঘটনার কারণে মামলার কারণ হয়েছিল এবং অভিযোগ গঠিত হয়েছে সেই অভিযোগ টেকে না এই মর্মেই আদালতের সামনে সাক্ষীকে জেরা করে একটি সততা বের করে নেওয়াই হচ্ছে জেরার কৌশল। তাহলে হস্তান্তরযোগ্য দলিল আইন, ইংরেজিতে যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, দুটো পক্ষ থাকে। একটা হলো ড্রয়ি এবং ড্রয়ার এবং আপনার ব্যাংক। ড্রয়ার সাধারণত ব্যাংকের উপরে চেকটা ড্র করে, তখন ব্যাংক এটা ডিজাইনার করে পর্যাপ্ত তহবিলের অভাবে বা অন্যান্য কারণে। ঠিক এই পর্যাপ্ত তহবিলের অভাবেই যদি চেকটি ডিজাইনার হয় তাহলেই হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারা অনুযায়ী মামলার কারণ সংঘটিত হয় এবং কগনিজিয়াস ম্যাজিস্ট্রেট এটা প্রথমে আমলে নেন, পরে এটা চার্জ ফ্রেম হয় সেশন কোর্টে। এভাবে মামলাটা শুরু হয়। সেশন কোর্ট যখন মামলাটা চার্জের জন্য নিয়ে আসে, চার্জ ফ্রেম হয়, ডিসচার্জ পিটিশনও দেয় 265C অফ দ্য ফৌজদারি কার্যবিধি আইন। সেখানে ওই সম্ভাব্য শুধুমাত্র আইনি কারণগুলো থাকলেই ডিসচার্জ হওয়ার একটা পসিবিলিটি থাকে। অধিকাংশ ক্ষেত্রে আইনি কারণ বের করা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু জেরাতে বাদীর সাক্ষ্যকে দুর্বল, লেনদেনের অপর্যাপ্ততা, লেনদেনের বিনিময় মূল্য না থাকা, সেসব বিষয়ে কোশ্চেন করা যেতে পারে। কয়েকটা ট্রিকি পয়েন্ট আমি বলি। যেমন চেক যখন ড্র করেছিল তখন দুটো বিষয় থাকে। সাধারণত অফিসের কর্মচারী চেকটি লেখেন এবং সিগনেচার করেন অফিসের ম্যানেজিং ডিরেক্টর বা স্বত্বাধিকারী। দেখা যাচ্ছে যে স্বত্বাধিকারী ঠিকই চেকে সিগনেচার করেছেন, কিন্তু অন্য এক পক্ষ এটাকে ভুলভাবে উপস্থাপন করে বেশি পরিমাণ লিখে দিয়ে চেকটি ডিজাইনার করে দিয়েছেন। এটা যদি প্রমাণ করা যায় জেরাতে, তাহলে একটা বেনিফিট অফ ডাউট নেওয়া যায় এবং কেসটাকে খালাস করা যায়। যেমন চেকের তারিখে ঘষা মাজা, যেটা একটা ডাউট সৃষ্টি করে। চেকের সিগনেচারে ঘষা মাজা, যেটা একটা এক্সপার্ট এভিডেন্সকে কল করা যায়, সে প্রসঙ্গে প্রশ্ন করা যায়। চেকের লেনদেনের উৎস, যে কারণে ট্রানজ্যাকশনটা সংঘটিত হয়েছিল কিনা, আসলেই এটার কোনো লেনদেন আছে কিনা, বিনিময় মূল্য আছে কিনা, সেটা যদি জেরাতে বের করে নেওয়া যায় তাহলে এটা বেনিফিট পাওয়া যায়। হস্তান্তরযোগ্য দলিল আইনের 138 ধারায় যে নোটিশের বিধানগুলো বলা আছে, বাদীকে 30 দিনের সময় দিয়ে একটি নোটিশ দেওয়া, নোটিশের পরে আরও 30 দিন সময় পায় পরিশোধের জন্য। এই 60 ডেজের ঠিক ইত্যবসর পরেই মামলাটা করছে কিনা এই আইনি দুর্বলতার জেরায় তুলে ধরা যায়। হস্তান্তর দলিলটি মেয়াদ উত্তীর্ণ ছিল কিনা, যেমন 6 মাসের পরে চেকটি উপস্থাপনা করা হয়েছে কিনা, এবং ব্যাংক বা যেখানে বাদী টাকা রেখেছিল তাদের কোনো যোগসাযোগ আছে কিনা, এই বিভিন্ন রিলেভেন্ট কোশ্চেন করে বাদীকে একটি কোশ্চেন অফ রিংয়ের ভিতর ফেলে হস্তান্তর দলিল আইনের ট্রানজ্যাকশনটা অস্বচ্ছতা প্রমাণ করতে পারলেই উনি খালাস পেতে পারেন, আসামি খালাস পেতে পারেন।